মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের ছবি আমরা তো প্রায়ই দেখি, তাই না? হাসি মুখে হাত নাড়ছেন, দেখতে খুব সহজ সরল একটা ব্যাপার। কিন্তু এই একটা ছবির পেছনে যে কি বিশাল আয়োজন থাকে তা শুনলে অবাক হতে হয়। এটা আসলে পৃথিবীর সবচেয়ে জটিল আর ব্যয়বহুল এক নিরাপত্তা ব্যবস্থা। এতটাই নিখুঁত যে হোয়াইট হাউস থেকে পা ফেলার পর থেকেই তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মানুষ। তো কিভাবে সাজানো হয় এই এলাহি আয়োজনটা? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। ব্যাপারটা ঠিক কতটা জটিল তার একটা আন্দাজ দেয়া যাক। ধরুন অলিম্পিক গেমসের কথা। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার অ্যাথলিট, কি বিশাল এক আয়োজন। কিন্তু বলা হয় সেই অলিম্পিক ম্যানেজ করার থেকেও নাকি বেশি কঠিন পরিকল্পনা লাগে মার্কিন প্রেসিডেন্টের মাত্র 15 মিনিটের একটা হাঁটার জন্য। ভাবা যায়, মাত্র 15 মিনিট, মানে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সেকেন্ড আগে থেকেই একেবারে নিখুঁতভাবে মাপা থাকে। আচ্ছা, এখন আসা যাক পরিকল্পনার দিকে। এই যে এত বড় আয়োজন, এর প্রস্তুতি কিন্তু সফরের ঠিক আগেভাগে শুরু হয় না, একদম না। মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় এক বিশাল কর্মযজ্ঞ। মানে কোনো এমার্জেন্সি সফর না হলে এখানে তাড়াহুড়োর কোনো সুযোগই নেই। প্রত্যেকটা ছোটখাটো বিষয়ও সাজানো হয় একেবারে ঘড়ি ধরে। সাধারণত একটা সফরের পরিকল্পনা শুরু হয়ে যায় প্রায় 4 থেকে 5 মাস আগে। ভাবুন একবার, পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে এগোয়। প্রথমে হোয়াইট হাউসে হয় হাই লেভেল মিটিং, তারপর একটা প্রেসিডেন্সিয়াল ডিসিশন মেমো বা পিডিএম সই করা হয়। এরপর বিভিন্ন দপ্তরে যায় নির্দেশ, আর সবশেষে একটা অগ্রিম দল পাঠানো হয় সেই দেশে। মানে সবকিছু একটা নির্দিষ্ট লোচন মেনে চলে। তো একটা সফরের প্রস্তাব কিভাবে সত্যি হয়, মানে অফিসিয়াল হয়, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর চিফ অফ স্টাফ প্রেসিডেন্টকে সফরের ব্যাপারে সবটা জানান। তিনি রাজি হলে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ একটা প্রেসিডেন্সিয়াল ডিসিশন মেমো, মানে পিডিএমে সই করেন। সহজ কথায় এটাই হলো সফরের গ্রিন সিগন্যাল বা আনুষ্ঠানিক ছাড়পত্র। এরপরই সমস্ত এজেন্সিকে একটা বিস্তারিত নির্দেশ বা টিডিও পাঠানো হয়। আর সব শেষে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয় সেই অ্যাডভান্স সার্ভে টিম, যারা সবার আগে আয়োজক দেশে চলে যায় সবকিছু খতিয়ে দেখতে। তো এই যে অ্যাডভান্স টিমের কথা বললাম, চলুন এবার তাদের মিশনে নজর দেয়া যাক। এই টিমটাই কিন্তু সবার আগে আয়োজক দেশে যায়, আর তাদের কাজ হলো গিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করা, কারণ তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থাটা গড়ে ওঠে। আচ্ছা, একটা প্রশ্ন করি, রাষ্ট্রপতির গাড়িবহর যে রাস্তা দিয়ে যাবে সেটা কিভাবে ঠিক করা হয় বলে মনে হয়? শুধু ভালো রাস্তা হলেই কি চলে? একদমই না। লিস্টটা দেখুন, রাস্তাটা হতে হবে একেবারে সোজা, সিম্পল আর ফাস্ট, মানে 20 মিনিটের মধ্যে পার হওয়া যাবে। রাস্তাটা যথেষ্ট চড়া হতে হবে যেন পুরো কনভয় একটা ইউটার্ন নিতে পারে। কাছাকাছি থাকতে হবে একটা লেভেল 1 ট্রমা হাসপাতাল। রাস্তায় কোনো রেডিও ডেড জোন, মানে যেখানে সিগন্যাল পাওয়া যায় না, সেরকম কিছু থাকা চলবে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? গাড়িবহরের ওপর সূর্য কোন দিকে থাকবে সেটাও আগে থেকে হিসাব করে রাখা হয়। রাস্তা তো গেল, এবার আসা যাক বিমানবন্দরে। অগ্রিম দল যখন কোনো এয়ারপোর্টে যায়, তারা একটা সাধারণ বাণিজ্যিক বিমানবন্দরকে বলতে গেলে একটা সামরিক ঘাঁটিতে পরিণত করে ফেলে। ভাবুন একবার, বিমানবন্দরের একটা বিশাল অংশ চলে আসে তাদের সরাসরি নিয়ন্ত্রণে। রানওয়েটা যথেষ্ট বড় হতে হবে, মানে কমপক্ষে 10,800 ফুট লম্বা। এমনকি প্লেনের জ্বালানি পর্যন্ত পরীক্ষা করার জন্য স্যাম্পল হিসাবে আমেরিকায় পাঠানো হয়। চারপাশের উঁচু বিল্ডিং বা টাওয়ারগুলোতে স্নাইপার বসানোর জায়গা আগে থেকেই ম্যাপ করে রাখা হয়, আর পুরো এলাকাটা কয়েক কিলোমিটার জুড়ে হয়ে যায় একটা নো ফ্লাই জোন। শুধু এয়ারপোর্ট না, যে হোটেলে প্রেসিডেন্ট থাকবেন সেটারও পুরো ভোল পাল্টে দেওয়া হয়। তিনি যে ফ্লোরে থাকবেন শুধু সেটা নয়, তার ওপরের আর নিচের তলাও পুরোপুরি খালি করে দেওয়া হয়। বসানো হয় এক্সট্রা সিসিটিভি আর এক্সরে মেশিন। সাধারণ দরজার তালা বদলে রাষ্ট্রপতির ঘরে লাগানো হয় বুলেট প্রুফ কাঁচ। এখানেই শেষ না, তিনি যা খাবেন তার প্রত্যেকটা খাবারের একটা ব্যাকআপ তৈরি করা হয় একটা আলাদা রান্নাঘরে। এমনকি হোটেলের ওয়েবসাইট থেকে ভার্চুয়াল ট্যুর আর ম্যাপ পর্যন্ত সরিয়ে ফেলা হয়, যাতে বাইরের কেউ হোটেলের ভেতরের গঠন সম্পর্কে কোনো ধারণা না পায়। এই নিরাপত্তার ব্যাপকতা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট। একবার একটা সফরের সময় অনুষ্ঠানস্থলের আশেপাশের ৭১টা বিল্ডিং নিরাপত্তার জন্য পুরোপুরি সিল করে দেয়া হয়েছিল। জাস্ট চিন্তা করুন, ৭১টা বিল্ডিং। তো প্রাথমিক পরিকল্পনা আর সার্ভে যখন শেষ, তখন সফরের প্রায় 10 থেকে 15 দিন আগে দ্বিতীয় একটা দল এসে পৌঁছায়। এদের কাজ হলো
এতদিনের সব প্ল্যানকে বাস্তবে রূপ দেওয়া আর ফাইনাল রিহার্সাল বা মহড়াটা সেরে ফেলা। এই দ্বিতীয় দলকে বলা যেতে পারে এক্সিকিউশন টিম। তাদের কাজই হল কাগজে কলমের পরিকল্পনাকে একেবারে জীবন্ত করে তোলা। তারা ফাইনাল রুটে আসল গাড়ি বহর নিয়ে মহড়া দেয়, বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশনে ড্রিল করে, মানে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা সেটা নিশ্চিত করে। মূল লক্ষ্য একটাই, আসল সফরের সময় যেন এক চুলো ভুল হওয়ার সুযোগ না থাকে। এই চূড়ান্ত প্রস্তুতি তালিকাটা কিন্তু বেশ লম্বা আর ইন্টারেস্টিং। যেমন তারা আসল গাড়িবহর দিয়ে রাস্তায় মহড়া দেয়, এয়ারপোর্টের নিরাপত্তা কতটা নিশ্চিদ্র সেটা পরীক্ষা করার জন্য সিক্রেট সার্ভিসের এজেন্টরাই জল পাসপোর্ট নিয়ে ঢোকার চেষ্টা করে। ভাবা যায়, আকাশ থেকে ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়, এমনকি যে মঞ্চে প্রেসিডেন্ট উঠবেন তার নিচে ভাইব্রেশন টেস্ট করা হয় যাতে মাটির তলা দিয়ে কোনো অ্যাটাকের সুযোগ না থাকে। আর এখানেই শেষ না, সম্ভাব্য হুমকি মনে করে স্থানীয় অপরাধী বা যারা বিক্ষোভ করতে পারে তাদেরও আগে থেকে অ্যারেস্ট করা হয়। তবে কিছু নিরাপত্তা ব্যবস্থা শুনলে বেশ অদ্ভুত লাগতে পারে। যেমন ধরুন, কোনো দেশে, বিশেষ করে ভারতে, অনুষ্ঠান স্থল থেকে অন্য বানরদের তাড়ানোর জন্য এমন লোকদের ভাড়া করা হয় যারা হনুমানের ডাক হুবহু নকল করতে পারে। আগে নাকি এই কাজে আসল হনুমানই ব্যবহার করা হতো, কিন্তু প্রাণী নিষ্ঠুরতার আইনের কারণে এখনই নতুন ব্যবস্থা। তো সব প্রস্তুতি যখন শেষ, প্রেসিডেন্ট আসার ঠিক আগেই তার পুরো নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আসা হয়, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার গাড়ি দ্য বিস্ট। আর এ সব কিছু আসে বিশাল C-17 গ্লোবমাস্টার কার্গো প্লেনে করে। কি আসে না বলুন তো এতে? হেলিকপ্টার, প্রেসিডেন্সের পুরো গাড়িবহর, স্নাইপার সিস্টেম, এমনকি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত K9 ইউনিট পর্যন্ত। এক কথায় বলতে গেলে প্রেসিডেন্সের জন্য আস্ত একটা চলন্ত দুর্গ বিশ্বের যে কোনো প্রান্তে উড়ে চলে যায়। এবার আসা যাক দ্য বিস্টের কথায়। এটা শুধু একটা গাড়ি না, এটা প্রযুক্তির এক বিস্ময়। এর ওজন ৯,০০০ কেজিরও বেশি। দরজাগুলো এতটাই ভারী যে বোয়িং 757 প্লেনের কেবিনের দরজার সাথে তুলনা করা হয়। আর জানালাগুলো ৫ ইঞ্চি পুরু, বমপ্রুফ ব্যালিস্টিক গ্লাস দিয়ে তৈরি। রাসায়নিক হামলা থেকে বাঁচতে গাড়ির কেবিনটা পুরোপুরি সিল করা, আর এর নিজস্ব অক্সিজেন সাপ্লাইও আছে। টায়ারগুলো পাংচার প্রুফ, এমনকি গাড়ির ভেতরে প্রেসিডেন্টের ব্লাড গ্রুপের জরুরি রক্ত পর্যন্ত মজুদ থাকে। আর আত্মরক্ষার জন্য টিয়ার গ্যাস ক্যানন, ওয়েল স্লিক, স্মোক স্ক্রিন সবই আছে। তো সবকিছু যখন রেডি, প্রেসিডেন্ট এসে গেছেন, তখন চূড়ান্ত পরিকল্পনাটা কিভাবে কাজ করে? তিনি আসলে একটা ৭ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, যাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল বাবল। আর এই বাবল ভেদ করা প্রায় অসম্ভব। এই বাবলের ভেতরে প্রেসিডেন্টের পাশে সবসময় একজন সহকারীকে একটা কালো ব্রিফকেস নিয়ে ঘুরতে দেখা যায়। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফুটবল। এই ব্রিফকেসের ভেতরেই থাকে পারমাণবিক হামলা চালানোর জন্য প্রয়োজনীয় কোড আর যন্ত্রপাতি, মানে এর মাধ্যমে প্রেসিডেন্ট বিশ্বের যে কোনো জায়গা থেকে নিউক্লিয়ার স্ট্রাইকের নির্দেশ দিতে পারেন। আমরা টিভিতে যে রাষ্ট্রপতির বিশাল গাড়িবহর দেখি, সেখানে আসলে কি থাকে? এটা কিন্তু শুধু অনেকগুলো গাড়ির একটা লম্বা লাইন না, এটা আসলে একটা চলন্ত কমান্ড সেন্টার। এই গাড়িবহরের গঠনটা কিন্তু অসাধারণ। একদম সামনে থাকে রুট কার আর পাইলট কার, যারা রাস্তাটা চেক করতে করতে এগোয়। তারপর থাকে প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্ট, আর ঠিক তার সাথে থাকে হুবহু একই রকম দেখতে একটা ডিকয় বা নকল গাড়ি। কেন? যাতে হামলাকারীরা কনফিউজড হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়িগুলোর একটা হলো ওয়াচ টাওয়ার। এর কাজ হলো আশেপাশের সব মোবাইল সিগন্যাল আর রিমোট কন্ট্রোল বোমার সিগন্যাল জ্যাম করে দেওয়া। এছাড়া তো হেভিলি আর্মড কাউন্টার অ্যাসল্ট টিম আর মোবাইল কমিউনিকেশন সেন্টার রোড রানার রয়েছেই। সবচেয়ে চরম বা বলতে পারেন অদ্ভুত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটা হলো এটা। প্রেসিডেন্টের পোর্টেবল টয়লেট সিট ও হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হয়। শুধু তাই না, তার সমস্ত বর্জ্য পদার্থ সিল করে প্লেনে করে আবার আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? খুবই সিম্পল, যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা তার ডিএনএ বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য হাতিয়ে নিতে না পারে। এখন প্রশ্ন হল, এই এলাহি আয়োজনের খরচটা কেমন? যদিও হোয়াইট হাউস কখনোই সঠিক অঙ্কটা জানায় না, তবে কিছু রিপোর্ট অনুযায়ী এরকম একটা সফরের দৈনিক খরচ হতে পারে প্রায় $200 মিলিয়ন।
অঙ্কটা ঠিক কতটা বড় তা বোঝানোর জন্য বলি, এটা নেপালের মতো একটা দেশের একদিনের মোট জিডিপির প্রায় সমান। যদিও আবারও বলছি, এই তথ্যটি কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় না। সুতরাং এটা পরিষ্কার যে মার্কিন প্রেসিডেন্টের একটা সফর শুধু একটা কূটনৈতিক ভ্রমণ নয়, এটা আসলে ক্ষমতা, প্রযুক্তি আর নিরাপত্তার এক বিশাল প্রদর্শনী। কিন্তু সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, একজন মাত্র ব্যক্তির জন্য এতখানি চরম নিরাপত্তা ব্যবস্থা আজকের এই আধুনিক বিশ্বে ক্ষমতা আর ঝুঁকি নিয়ে আমাদের ঠিক কী ভাবতে শেখায়।